আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো সেগুলোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? নাম্বার 1 যে প্রশ্নটা পড়তে হবে তোমাদের জন্য হচ্ছে ডিফাইন ক্রিপ। ক্রিপ আসলে কি, ঠিক আছে? এটার সাথে পড়তে হবে differentiate between primary creep and secondary creep. Primary creep and secondary creep. এটা একসাথে হ্যাঁ। এখন আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা ক্রিপ নিয়ে আলোচনা করেছিলাম। ক্রিপ আসলে কি বলেছিলাম তোমাদের? একটু বলতে পারবা ক্রিপ আসলে কি? তোমাদের একটা কথা বলেছিলাম যে এলাস্টিসিটি কথা বলেছিলাম, তাই না? এলাস্টিসিটি যখন একটা বস্তু টেনে যদি তুমি লম্বা করো, যদি তুমি ছেড়ে দাও, পূর্ণ অংশ ফিরে আসবে। এই ফিরে আসাটা অনেক স্লোলি হবে। যে ডিফর্মেশনটা হয় সেই ডিফর্মেশনটা কি হবে? আগের তুলনায় অনেক স্লোলি হবে। যদি এই ধরনের কোনো কন্ডিশন ঘটে তখন আমরা কি বলবো? ক্রিপ বলবো। এটা বলেছিল। আর ক্রিপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি প্রাইমারি ক্রিপ, আর একটা হচ্ছে সেকেন্ডারি ক্রিপ। অথবা কি বলতে পারো টেম্পোরারি ক্রিপ বলতে পারো, তাই না? প্রাইমারি ক্রিপ আর সেকেন্ডারি ক্রিপ বলবো বলো তো? অথবা টেম্পোরারি হতে পারে, একটা সেকেন্ডারি ক্রিপ হতে পারে। এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, ঠিক আছে? তুমি টেম্পোরারি ক্রিপ বলতে পারো, প্রাইমারি ক্রিপ বলতে পারো, অথবা প্রাইমারি অথবা সেকেন্ডারি ক্রিপ তুমি বলতে পারো। তাহলে যদি তুমি টেম্পোরারি ক্রিপ বলো তাহলে টেম্পোরারি ক্রিপ আসলে কি এবং পার্মানেন্ট ক্রিপ আসলে কি, তাহলে কি বলো তো? তাহলে বেসিক পার্থক্য কি হবে? তোমাদের আমি এই দুটো বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে আয়রনের কথা বলেছিলাম, তাই না? আয়রন কি বলছিলাম? রাবারের কথা বলছিলাম। রাবারটা কি করে বলো তো? পূর্ব অবস্থায় তাহলে এটা কি কি? এটা টেম্পোরারি। আর কি আয়রনের কি বলো তো? সেকেন্ডারি ক্রিপ, তাই না? এটা কি পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে? পারে না। অর্থাৎ এরকম পার্থক্য বলেছিল যে কি ফুলি রিকভার হয় আর একটা ফুলি রিকভার হয় না। একটা রিকভার করা যাবে, একটা করা যাবে না। एग्जांपल প্রশ্ন বলেছিল। এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা। সো ডিফাইন ক্রিপ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অথবা ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি ক্রিপ এন্ড সেকেন্ডারি ক্রিপ। ক্লিয়ার? করা যাবে? এটা ভালো করে পরীক্ষার জন্য পড়বা, ঠিক আছে? ওকে। তারপর দেখো আরেকটা জিনিস পড়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে কি দেখো, এটা খুব ভালো করে পড়েছিলাম, স্টেজ এবং স্ট্রেন কার্ভ। এটা তোমাদের বর্ণনা করতে হবে পরীক্ষার জন্য। কি বললাম? স্টেজ এবং স্ট্রেন কার্ভ কি করতে হবে বলতো? ইলাস্ট্রেট করতে হবে। ইলাস্ট্রেট মিন্স কি আসলে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, ড্র করতে হবে। পরীক্ষা এভাবে থাকে। আর বুঝো আবার কি বলছে না। ইলাস্ট্রেটরা স্টেজ স্ট্রেন কার্ভ মানে কি? স্টেজ এবং স্ট্রেনের যে কার্ভটা আছে সেটাকে আঁকায় বর্ণনা করে দিতে হবে। অর্থাৎ কি বলতো? এরকম একটা কার্ভ, হ্যাঁ, দেখাচ্ছিল না। স্টেজ স্ট্রেন, তাই না? এরকম পড়েছিলাম তো, তাই না? এরকম পড়েছিলাম তো, তাই না? বি সি ডি আর ডি এরকম। অর্থাৎ কি বলছে, একটা প্রপোর্শনাল লাইন ছিল, তারপর একটা এলাস্টিক লিমিট ছিল, ছিল কি না? তারপর কি একটা ইল পয়েন্ট ছিল, তাই না? কি ছিল? ইল পয়েন্ট ছিল। তারপর কি ছিল বলতো? এটা কি এলাস্টিক লিমিট ছিল এখানে, আর এটা ছিল প্লাস্টিক বিহেভিয়ার যেটা করে। এরকম একটা কার্ড পরীক্ষায় থাকবে তোমাদের। সবাই এটা ফোকাস করবে। কি বললাম? ইলাস্ট্রেট দা স্টেজ স্ট্রেন কার্ভ উইথ এক্সাম্পল। এরকম ভালো করে এই কার্ভটা আঁকায় কোন জায়গায় কি আছে, ওয়েল মিন্স কি, ও থেকে এ পর্যন্ত কি, বি থেকে সি কি, সি থেকে ডি কি, ডি থেকে ই পর্যন্ত কি, এটা ভালো করে ডিটেইলসটা বর্ণনা করে দিতে হবে। কেউ যদি চিত্র আঁকায় রাখে তাহলে কিন্তু হবে না, ভালোভাবে বর্ণনা করতে হবে। যে ওয়েল মিন্স হচ্ছে প্রপোর্শনাল লাইন, এ থেকে বি এলাস্টিক লিমিট, এভাবে কিন্তু সুন্দর করে বর্ণনা করে পরীক্ষায় লিখতে হবে। ক্লিয়ার? পারা যাবে? সেকেন্ড কোশ্চেনটা বলুন। হ্যাঁ, ক্লিয়ার? এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেকানিক্যাল প্রপার্টিজ। পরীক্ষা
লিখে থাকতে পারে হবে এটা কি বুঝতে পারছো তো আরেকটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে এরকম মেনশন এবার প্রশ্ন থাকতে পারে এটা যে মেনশন some mechanical properties some mechanical properties of textile fiber clear তো মেকানিক্যাল প্রপার্টিজ গুলো মনে করে কয়জনের ছিল বলতো চারটা ক্লাসিফিকেশন ছিল এই চারটা ক্লাসিফিকেশন প্রত্যেকটা কি ধরো টেনশন প্রপার্টিজ বুঝলে না টেনশন প্রপার্টিজ ছিল এক নম্বরে এটার মধ্যে আর কি কি আছে ব্রেকিং লোড টেরাসিটি টেনসাইল স্ট্রেংথ ওয়ার্ক ফ্যাক্টর ব্রেকিং এক্সটেনশন ওয়ার্ক অফ রাপচার এইভাবে প্রত্যেকটা যে চারটা আছে চারটা যে एग्जांपल গুলো আছে সেই एग्जांपल গুলো দিতে হবে ঠিক আছে এই চারটা কি কোনটা টেনশন প্রপার্টিজ না ধরো 3 মাসের জন্য থাকে কিন্তু ওভাবে অ্যানসার করবে যদি 5 থাকে 5টার জন্য সব লিখতে হবে 3 থাকে 3 এর মতো করে লিখবা যদি এখানে 5 মার্কের কোশ্চেন থাকে যে টেনসাইল প্রপার্টিজের মধ্যে যেগুলো আছে যে ব্রেকিং লোড বা টেনসাইল স্ট্রেংথ এগুলো সম্পর্কে আবার ব্রেক লাইন লিখতে হবে নাকি জাস্ট দেখে লিখতে হবে 5টা পর্যন্ত লিখবা আর যদি মেনশন করতে পারো তাহলে এভাবে एग्जांपल দিয়ে দেবে মানে এটা ঠিক এভাবে স্যার ওকে পারা যাবে আর এখান থেকে এই সংজ্ঞাগুলো পড়বা আমি তো বলে দেই এই সংজ্ঞাগুলো ভালো করে পড়বে আসতেও পারে নাও আসতে পারে ঠিক আছে তার মধ্যে হচ্ছে এটা ভালো করে পড়বা একটা হচ্ছে কি টেনশন স্ট্রেন্থ সংজ্ঞাগুলো কিভাবে লিখবা সেটাও বলে দিয়েছি রেশিও হিসেবে লিখবে তাহলে সুবিধা হবে তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ ওরকম আসবে নাকি জাস্ট না এখানে শুধু ডেফিনিশন আছে এখন যদি কোশ্চেন তোমাদের আমি করি নাই ঠিক আছে খুবই ইজি কোশ্চেন করা হচ্ছে ঠিক আছে টেনশন স্ট্রেন তারপর হচ্ছে কি ইলাস্টিক ব্রেকিং লোড ইনশাআল্লাহ ওয়ার্ক ফ্যাক্টর আর ওয়ার্ক অফ ফ্র্যাকচার ওয়ার্ক ফ্যাক্টর আর হচ্ছে ওয়ার্ক অফ ফ্র্যাকচার ক্লিয়ার এই পাঁচটা ডেফিনিশন খুব ভালো করে পড়বা পারা যাবে সকলে তো পড়া ছিল না একটু দেখে নিতে সবাই স্যার আপনি একটা সেকেন্ড তিনটা না চারটা হ্যাঁ একটা সেকেন্ড সেটা কয়টা কোশ্চেন তিনটা না চারটা একটা সেকেন্ড 3000 করে দুটো দুটো স্যার এখানে কি হচ্ছে যে সূত্রটা সহ লিখে দিতে হবে হ্যাঁ সেটা সেটা যদি এক মাসে থাকে তাহলে মোবাইল দিয়ে দিও বাট একটু বলে দিও রেশিও এত এত সমভাবে বলে দিও পড়াটা কিন্তু পড়ানো তো স্যার সিটিতে কত পেয়েছি আমি তাহলে এটা কি বলবো বলো তো আমি যদি বলি প্যারাসিটিক কার্ডিও কিভাবে বলবা ডেনসিটি ইজ কল্ড এনার্জি ঠিক আছে এভাবে সংজ্ঞাটা লেখা পরে এবং সূত্রটা লিখে দিলে হয়ে যাবে ক্লিয়ার আরেকটা জিনিস পড়বা ওয়ার্ক ফ্যাক্টর আর ওয়ার্ক অফ রাপচারের মধ্যে সম্পর্ক ঠিক আছে ক্লিয়ার এটা হ্যাঁ হয়েছে না এটা আরেকটা লেখো show the relationship between work factor and work of rupture. Work factor and work of rupture. Work of rupture. এই জিনিসটা প্রমাণ করে দিতে হবে সম্পর্কটা হচ্ছে হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু হাফ ইনটু ব্রেকিং এক্সটেনশন ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন
প্রমাণ করে দিতে হবে ঠিক আছে স্যার লিখতে তো হবে ডিটেইলস হ্যাঁ ডিটেইলস লিখতে হবে ওয়ার্ড প্রতিষ্ঠান লিখতে হবে ওয়ার্ড প্রতিষ্ঠান লিখে কিভাবে এই সম্পর্কটা আসে যে আপনি ব্রেকিং এক্সটেনশন কিভাবে হয় এই ফর্মুলা খাটালে হয়ে যাবে এটা কিন্তু ভালো করে পুরো করে দিতে হবে ক্লিয়ার এই চ্যাপ্টার শেষ এই চ্যাপ্টার থেকে আপনি করতে হবে আপনাকে ক্লিয়ার ঠিক আছে চলো আছে তারপর নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার নিচে হ্যাঁ লেখো দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি এটা আপনাদের ব্রেকিং করে তো ব্রেকিং এক্সটেনশন তোমার করতে হবে আচ্ছা এখন আসো তোমাদের দ্বিতীয় একটা চ্যাপ্টার পড়াচ্ছি সেটা হচ্ছে কি বলতো সয়েলিং লেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সয়েলিং দিয়ে কি করব সয়েলিং সয়েলিং এর পড়তে হবে যে সয়েলিং জিনিসটা আসলে কি মানে ডিফাইন সয়েলিং সয়েলিং কি বলছিলাম বলতো সয়েলিং কাকে বলে এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফাইবার যখন কি করবে পানি অ্যাবজর্ব করবে তখন এটা ডাইমেনশনালি পরিবর্তন হয়ে যাবে সেটা হতে পারে লেন্স সেটা উইথ হতে পারে এক্সিস বরাবর হতে পারে যদি এই ধরনের পরিবর্তন হয় কি বললাম কোনো একটা ফাইবার যখন কি করবে পানি গ্রহণ করে ডাইমেনশনালি পরিবর্তন হবে সেই ডাইমেনশনালি হতে পারে লেন্স হতে পারে উইথ হতে পারে এক্সিস বরাবর যদি এই ধরনের পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলবো সলিড যতগুলো টেক্সটাইল ফাইবার আছে সবগুলো ফাইবারে কি সলিড প্রপার্টিজ শো করে হয় কম হয় বেশি আমরা এটারও एग्जांपल করেছিলাম তাই না কোন ফাইবারটা সবথেকে বেশি সলিড প্রপার্টি শো করে বলছিলাম ভিসকস মনে আছে এই দেখো এখানে একটা কথা বলছিলাম তাই না লাইলন ইজ মাস মোর দ্যান ভিসকস লাইলন যে ফাইবার গুলো আছে সেটা হলো ভিসকসের তুলনায় বেশি শো করে মনে নাই পড়ো নাই হ্যাঁ এখন ভালো করে পড়ে নিন এখন আসো ডিফাইন সলিড তাই না আরেকটা বিশেষ ভালো করে প্রশ্নটা পড়বা এই সেখানে আসলে অবজেক্টিভ অফ সলিড তুমি বলতে পারবা সলিড অবজেক্টিভ কি আসলে সলিডের অবজেক্টিভ কি কে বলতে পারবা বলো ডাইমেনশন আচ্ছা আগে বলছিলাম যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবারে সলিড প্রপার্টি শো করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তোমার বৈশিষ্ট্য বলেছিলাম সেটা হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে বলেছিলাম যে ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে কখন শো করে বলতো তোমাদের একটা কথা বলেছিলাম যে পলিস্টার ফাইবারটা যখন কি করে পানিটা গ্রহণ করে পানিটা গ্রহণ করতে করতে একটা সময় পরে কি হয়ে যায় ব্লক হয়ে যায় তখন আর পানিটা গ্রহণ করতে পারে না তখন কি এটা ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে দিস ওয়ান আরেকটা জিনিস কি যদি সয়েলিং হয় সয়েলিং হওয়া মানে কি অ্যাবজর্বেন্সি ভালো হওয়া অ্যাবজর্বেন্সি ভালো হওয়া যদি অ্যাবজর্বেন্সি ভালো হওয়া এটা পানি গ্রহণ করতেছে তাই না যেটা তো পানি গ্রহণ করবে তার অ্যাবজর্বেন্সি যত ভালো হবে তার কি ভালো হবে ডাইরেক্ট তত ভালো হবে বুঝতে পারতেছো কি বললাম অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে তোমরা পলিস্টার ফাইবারের একটা एग्जांपल দিবা যে পলিস্টার ফাইবারটা পানি গ্রহণ করে সলিড প্রপার্টি শো করে পলিস্টার ফাইবারের মধ্যে যে পোরগুলো থাকে পোর মিনস হচ্ছে ক্ষুদ্র অংশ আমাদের যে কাপড় ক্ষুদ্র অংশ থাকে এটা খুবই কম পরিমাণ ছিদ্র থাকে এজন্য কি পানি গ্রহণ করার পরে একটা সময় পর পানি গ্রহণ করতে পারে না যখন পানি গ্রহণ করতে পারে না তখন তাকে কি বলা হয় ওয়াটারপ্রুফ ফেব্রিক বলা হয় কি বলা হয় ওয়াটারপ্রুফ ফেব্রিক যেমন রেইনকোট হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য সরি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফাইবারগুলো সলিড মানে তো পানি গ্রহণ করবে পানি গ্রহণ করা মিন্স হচ্ছে তার অ্যাবজর্বেন্সি ভালো যার অ্যাবজর্বেন্সি যত ভালো সেই ফাইবারটা ডাইজেস্ট করতে পারে তত বেশি এবং বলতে পারেন ডাইজেস্ট কি ডাইজেস্ট মিন্স হচ্ছে কতগুলো ডাই যে ডাইজেস্ট থাকে ডাইজেস্টগুলো ফাইবারের মধ্যে কতটুকু প্রবেশ করবে অ্যাবজর্বেন্সি যত ভালো হবে মানে তত কি ডাইজেস্টগুলো ফেব্রিকের গায়ে তত বেশি লাগবে তো এগুলো হচ্ছে সলিডের অবজেক্টিভ আরো অনেক কিছু আছে একটু দেখে নিন পারা যাবে এখন জি স্যার তাহলে পারবা তাহলে কি প্রশ্ন আসতে পারে এভাবে ডিফাইন সয়েলিং হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ সয়েলিং লেখো ডিফাইন সয়েলিং হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ সয়েলিং ক্লিয়ার পারো না জি স্যার পারার কথা এই অতগুলো ইজি
টাইপের হয় আমরা বলেছিলাম নাম্বার ওয়ান হচ্ছে ট্রান্সফার ডায়াস সলিং, নাম্বার টু হচ্ছে এরিয়া সলিং, নাম্বার হচ্ছে এক্সিয়াল সলিং, আর একটা ভলিউম। প্রথমে কি ছিল বলতো H ইকুয়াল টু ডেল বাই বি ছিল তাই না? এটা কি ট্রান্সভার্স ডায়াল সলিং কি ছিল ডায়াল ডায়ামিটার সলিং ছিল মনে আছে? এই ডিটা কি ছিল স্যার অরিজিনাল ডায়ামিটার ডিটা ছিল ইনিশিয়াল অবস্থা যে ডায়ামিটার ছিল সেটা, আর সলিং হওয়ার পর যে চেঞ্জ হওয়ার পর যেটা সেটা হচ্ছে ডেল ডি। তাহলে এটাকে বলা হয় কি সলিং ডায়ামিটার মিনস হচ্ছে ডেল ডি বাই ডি। এটা হচ্ছে কি ভালো করে বল লিখে ম্যাথমেটিক্যাল টার্মে দেখে দিতে হবে। এটা কি হবে হিয়ার ডি ইকুয়াল টু কি ডেল ডি ইকুয়াল টু কি লিখে দিতে হবে। গণনা মানে কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে তা বলে দিতে হবে। ডি মিনস হচ্ছে কি ইনিশিয়াল ডায়ামিটার বলতে পারো, আর কি আফটার সয়েলিং চেঞ্জ দ্য ডায়ামিটার ডেল ডি, তাহলে এস ইকুয়াল টু ডেল ডি বাই ডি। এটা হচ্ছে ট্রান্সফার ডায়াস সয়েলিং। এবার গণনা করতে হবে। তারপর আছে এরিয়া সয়েলিং। এর মধ্যে কি হবে তাহলে এস এ ডেল এ বাই, তাহলে ইনিশিয়াল অবস্থা কি এরিয়া ছিল এত, সয়েলিং হওয়ার পরে পরিবর্তন করতে হয়েছে, সেটাকে বলা হয় এস ইকুয়াল টু ডেল এ বাই এ, তাই না? তারপর আরেকটা কি আছে এক্সিয়াল সয়েলিং। এক্সিয়াল মানে হচ্ছে কি বলতো ডেল এ বাই এল। এই ইনিশিয়াল অবস্থা কতটুকু লেন্থ ছিল, পরে সয়েলিং হওয়ার পর কতটুকু লেন্থ পরিবর্তন হলো, সেটাকে বলা হয় এক্সিয়াল। আরেকটা আছে ভলিউম। তাহলে ভলিউম তাহলে কি লিখবো এস বি ইকুয়াল টু ডেল ভি বাই ভি। তাহলে ইনিশিয়াল অবস্থা ভি কতটুকু ছিল, ভলিউম কতটুকু ছিল ভি, আর সয়েলিং হওয়ার পর কতটুকু পরিবর্তন হলো সেটা হচ্ছে ডেল ভি। তাহলে এটা এস বি ইকুয়াল টু ডেল ভি বাই ভি। বুঝতে পারছো? তাহলে চার ধরনের ট্রান্সভার্স কি ডায়াল সয়েলিং, ট্রান্সভার্স এরিয়া সয়েলিং, ট্রান্সভার্স কি এক্সিয়াল সয়েলিং, ট্রান্সভার্স ভলিউম সয়েলিং। চার ধরনের সয়েলিং আছে। এই সয়েলিং গুলো এভাবে ম্যাথমেটিক্যাল টার্মস সহ গণনা করে লিখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পারবা? সবগুলো তো সবগুলোতে রিলেটেড। হ্যাঁ, এটা একটা পারলে সব পারবা। এই চারটা পরীক্ষা ভালোভাবে লিখবা, পাস মার্ক থাকবে। এগুলো দিয়ে কোনো ম্যাথ দিবে? না, ম্যাথ থাকবে না। দেখো ওই যে সিগনিফিকেন্ট এখান থেকে লিখতে পারো, খুব ভালো করে দেওয়া আছে কি কি হয়, স্ট্যাটিস্টিক্যাল রিডিউস হয়, আরো আছে পার্সেন্টেজ ভালো হয়, ডাইরেক্ট যত ভালো হবে তার পার্সেন্টেজ প্রপার্টিজ তত ভালো হবে। এই জিনিসগুলো বর্ণনা করছে, এটাও কিন্তু লিখতে পারো এখান থেকে। ক্লিয়ার? পারা যাবে এখন? ইম্পর্টেন্স অফ সয়েলিং। আর একটা কথা বলছিলাম এই ছকটা মুখস্থ করার কথা বলেছিলাম তোমাদের ক্লাসে, মনে আছে? এখান থেকে কিভাবে বলছিলাম প্রশ্ন দেওয়ার কথা কোনটা রিয়াফিকেশন কি বলেছিলাম বলো তো? যেমন কটন বা জুটের এরিয়া হ্যাঁ রাইট। অর্থাৎ ধরো কি কি আছে বলতো, এখানে আছে ধরো হচ্ছে কটন আর জুট। বিস্কস ধরো কটন আর জুটের ক্ষেত্রে আমি বললাম যে এরিয়া সয়েলিং কত, এরিয়া সয়েলিং জুটের ক্ষেত্রে কত, আর এক্সিয়াল সয়েলিং কত, পারবো না? তাহলে মেনশন করতে পারবো যে দুই মাসের জন্য থাকে দুইটা দিয়ে বলবো যে কটন এবং জুটের এরিয়া সয়েলিং ও এক্সিয়াল সয়েলিং কত মেনশন পারা যাবে? ওই দুটো দিয়ে দিও, পারা যাবে না? এটা হলো তোমাদের এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে বিশেষ কোশ্চেন করবে ওরা থাকবে, যা বললাম সেগুলো ভালো করে পরীক্ষা দিতে পারবে। এটা কোনো কোশ্চেন আছে কিনা